আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো গুরু চণ্ডাল দোষ নিয়ে। এই এপিসোড আপনার সারা জীবনের জন্য। যাদের জন্মছকে বৃহস্পতি এবং রাহু একত্রে এক জায়গায় বসে আছে জন্মছকে কোনো না কোনো ঘরে, তাদের জন্য আজকের এই এপিসোড সারা জীবনের জন্য। মকর রাশি, মকর লগ্ন, যাদের লগ্ন সাপেক্ষে আপনি 80% ধরুন, আর রাশির দিক থেকে 20% ধরুন, ফল আপনার সাথে মিলবে গোবিন্দদা যেভাবে বলবে। আর আজকের এই আলোচনা বেশ কিছু তীক্ষ্ণতার জায়গা থেকে হবে। আমি একটু আগুন টাগুনও লেগে যেতে পারে, জলের ব্যবস্থা করছি আমি। আর শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বলতেই হবে। সত্যকে প্রকাশ করতে গেলে তো বলতেই হবে গোবিন্দদা, তাই না? অবশ্যই অবশ্যই। এর একটাই লক্ষ্য, এনাদের জীবনের যে যে পাঠগুলো আমি তুলে ধরবো, আপনি সঙ্গে থাকুন, বুঝে যাবেন যে অহেতুক কোনো কিছু করছি না, কারণ আছে যথেষ্ট, তাই সেই কথাগুলোই বলবো আর কি। বৃহস্পতি এবং রাহু, এই দুজনের চরিত্র আমাকে একটু বোঝাও। এক কথায় যোগটার নাম কি? গুরু চণ্ডাল। গুরু জ্ঞান, প্রজ্ঞা, স্থিতধি, সত্যবাদিতা, সত্যপ্রিয়তা, সত্যবাচন ভঙ্গি ইত্যাদি। আর চণ্ডাল ঠিক উল্টো, হীন কর্ম, লুটোতরাজ, চৌর্যবৃত্তি, অপকীর্তিমূলক কর্ম, এই যে ব্যাপারগুলো, এইগুলো তার মধ্যে। অর্থাৎ পরস্পর দুটি স্তম্ভ দাঁড়াচ্ছে, একটা আলোর দিক, একটা অন্ধকার দিক জীবনের। আরে ক্যা বাত হ্যায়। আচ্ছা, আলো অন্ধকার মিশিয়ে একটা কি হয়, সান্ধ্যকালীন সমস্যা। অর্থাৎ তার জীবনে তিনি আলোও দেখতে পাচ্ছেন না, আবার গভীর অন্ধকারও পাচ্ছেন না, কিন্তু একটা ধোঁয়াশার মধ্য দিয়ে সারা জীবন চলে যাবে। একটা কি থাকবে, হতাশা বুকে নিয়ে বেঁচে থাকবেন, গ্লানি নিয়ে চলবেন। এদের কি হয় জানো? এদের প্রথম বৈশিষ্ট্য তোমাদের বলে দিই, যার গুরুচণ্ডাল যোগ আছে তিনি প্রচণ্ড ক্রোধী হন। ক্রোধ কেন আসবে না তার মধ্যে আমার এখানে একটা যুক্তি আছে। যে মানুষটা এই বিড়ম্বনা পাচ্ছেন, যে মানুষটা বিড়ম্বনা পাচ্ছে তার নিজের ভেতরে পাচ্ছে। হ্যাঁ। একদিকে তার গুরু সত্তা, আরেকদিকে তার চণ্ডালের সত্তা, দুটো তার ভেতর যুদ্ধ চলছে। তো সে মানুষ তো এমনিতেই ক্রোধী হবে। হ্যাঁ, এটাই তো তার চরিত্র, সেটাই তো প্রকাশ। ওনাদের প্রচুর ক্রোধ, রাগ। যাদের লগ্নে রাহু, হ্যাঁ, বৃহস্পতি বসে গুরুচণ্ডাল দোষ তৈরি করছে, তাদের জীবন কেমন একটু ব্যাখ্যা করুন। এক কথায় আমি তোমাকে বলছি, এদের ফলগুলো বলি। শারীরিক অসুস্থতার যোগ দেখা যাবে, এরা প্রতিপদে অপমানিত হওয়ার যোগ দেখা যায়। কর্ম উপযোগী তিনি কোনো মতে ফল পাবেন না, যে পরিমাণ কর্ম করবেন তার ফল পাবেন না। আবার খুব ভালো কাজ করেও তিনি কিন্তু সুনাম পাবেন না, হয়তো দুর্নাম না পেলেও সুনাম পাবেন না। আর মধ্যম প্রকৃতির কাজ করলে দুর্নাম করবে এদের পেছনে, দেখবেন কাজটা করে চলে আসার পর ওর সুনামের বদলে দুর্নাম হচ্ছে। এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ততক্ষণ যতক্ষণ তিনি সেইখানে কাজটা করছেন, তাকে কাজ করিয়ে নেওয়ার জন্য সুনাম। দাদা বাচ্চা ভালো কাজটা করে খালি এরিয়া থেকে বেরিয়ে আসুক, ওকে চেনে না, তখন এই লোকটা ভালো নয়, ওর কোনো প্রয়োজনীয়তা নেই। মানে এসে কিরকম জিনিসটা জানো তো, এ হচ্ছে সেই ধরো, আচ্ছা ধরো তুমি, আমি তোমাকে এক্ষেত্রে বলছি যে তুমি প্রতিবেশী, মানে তুমি এক্ষেত্রে তোমার বাড়ির জানালায় বেশ কিছু পায়রা টায়রা আসে, তোমার বাড়ির না, অন্য কারোর বাড়ির পায়রা গোবিন্দদার জানালায় আসে বাড়ির। তুমি তাদেরকে প্রথম দিন মুড়ি খেতে দিয়েছিলে, তারা মুড়ি খায়নি। খোঁজ নিয়েছো যে পায়রাকে কি খেতে দিলে খাবে, গম কিনে নিয়ে এসছো, ওদেরকে দিয়েছো, গমের দানা ওরা খুঁটে খাচ্ছে, চাল খুঁটে খাচ্ছে, তোমার বেশ দেখতে ভালো লাগছে,
ভেতরে স্নেহ জাগছে। 2-4 দিন পরে দেখলে যে পচা পচা গন্ধ পাওয়া যাচ্ছে, কিছু একটা পচে গেছে জানালার বাইরে, তুমি ফেলতেও পাচ্ছ না। কিছু কাক এলো, পরিষ্কার করে দিয়ে চলে গেল। পরের দিন কাক এসছে, সেদিন কিন্তু পচা গন্ধ নেই, অলরেডি তারা কিন্তু ওই নিয়ে চলে গেছে, পচা ইঁদুর বা কিছু একটা ছিল। তুমি কাককে তাড়াচ্ছ, আমার পায়রা আসবে। এনাদের জীবন খানিকটা কি সেই কাকের মতো? একদম। ওদের বললাম না, যতক্ষণ কাকটা যখন নিয়ে যাচ্ছে, দেখছে কাকটা বসছে, তাকে নিয়ে যাওয়ার জন্য তুলছে না, ততক্ষণ সে তাকিয়ে আছে কখন নিয়ে যায়। দাঁড়া দাঁড়া, এই ডিস্টার্ব করিস না, কাক এসছে, নিজেক নিজেক ইস্কি গন্ধ, মানে গন্ধটা যাবে, নোংরাটা যাবে, ততক্ষণ কাককে তাড়াচ্ছে না। কাকটা নিয়ে চলে গেল। কাকের তো একটা লোভ আছে, পরের দিন যদি পাওয়া যায়। পরের দিন এসছে, আবার সে কাককে উল্টো তাড়াচ্ছে। সে আগের দিন প্রয়োজনে বলছিল তাড়াবি না তাড়াবি না, দাঁড়া, এসছে নিয়ে যাক। স্বার্থ ছিল, স্বার্থটা যেই ফুরিয়ে গেছে, পরের দিন তো আর পচা ইঁদুর নেই রে ভাই। ঠিক। বাস, তখন কাককে তাড়াচ্ছে। এদের সেরকমই করে মানুষ, প্রয়োজনে ব্যবহার করে। আচ্ছা, দ্বিতীয় ঘর, আমি শুধু রাহুর জায়গা থেকে যদি দেখি, যতটুকু এপিসোড করতে করতে আমার বোধবুদ্ধি হয়েছে তোমাদের সাথে, হ্যাঁ দ্বিতীয় ঘর রাহুর খুব ভালো জায়গা। হ্যাঁ, দ্বিতীয় ঘর যদিও শনি মহারাজের, এনাদের লগ্নাধিপতি শনি, তো দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং রাহু গুরুচণ্ডাল দোষ তৈরি করলো। হ্যাঁ, এক্ষেত্রে জাতক জাতিকা হিসেবে ওনার জীবনে ঠিক কি কি ফল, কেমন ভাবে উনি পাবেন, কোন দিকে তুমি সাবধান করবে আর কোন দিকে তুমি এগিয়ে যেতে বলবে? আচ্ছা বলি। প্রথমত ওনাদের একটা, এটা অর্থ সম্পদের জায়গা, হ্যাঁ, বাক্যের জায়গা, খাদ্যর জায়গা, শ্বশুর শাশুড়ি, কুটুম্বের কুটুম্বের জায়গা। ঠিক। তো আমি এখানে দেখছি যে প্রথমে আমাকে ধরতে হবে একটা সম্পদটা ভাবতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে সম্পদ তো প্রত্যেকে চাই আমরা, টাকা পয়সা তো আচ্ছা, চাই। এদের মানসিকতাটা সবসময় কি থাকবে জানো? আমি যেন হঠাৎ করে কিছু পেয়ে যাই, এর পেছনে এরা ছুটবে, এদের একটা লক্ষ্য থাকবে। ওইখানে গুরুচণ্ডালী হলে তুমি কিন্তু লগ্নের সাথে মিলিও না। হ্যাঁ। ওইখানে গুরুচণ্ডালী হলে, হ্যাঁ। আচ্ছা, ওখানে কিন্তু একটা হঠাৎ প্রাপ্তির দিকে ঝোঁক থাকবে। আচ্ছা। এরা বিভিন্ন রকম যে হঠাৎ প্রাপ্তির জায়গাগুলোকে খুঁজবে, লটারি, শেয়ার মার্কেট, যেখান থেকে প্রচুর প্রফিট পাওয়া যায় বা হঠাৎ পাওয়া যায়। রাহু ওকে দেবে, ওটা রাহুর ভালো জায়গা, ও দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিল। রাহুর চরিত্রটাকে প্রথমে জানতে হবে, ও দেবে, দেওয়ার পর আবার নিয়ে নেবে, এটা রাহুর চরিত্র। এবারে দিয়ে দিল, দেওয়ার পর একটা লোভ তৈরি হলো শরীরের মধ্যে, আবার পুনরায় পুনঃ পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। যেটুকু পেয়েছিল সেটা তো গেলই, উপরন্তু স্থায়ী সম্পদের ওপর হাত পড়লো ওই ফাটকা আরও অধিক পাওয়ার জন্য। এই করতে করতে যেটা ছিল সেটা গেল, কিছু স্থায়ী সম্পদও হারিয়ে ফেললো। মানে সেই একটা হাঁস যে রোজ ডিম দিত, তার পেট কেটে একদিন সব ডিম বের করে নেওয়ার জন্য একদিন তার পেট কেটে ফেললো আর কি, ব্যাপারটা সেই রকম নাকি? হ্যাঁ, মানে পেয়েছিল সেই লোভেই সে কি করছে, বারবার খরচ করছে, দেখা গেল যেটুকু ছিল সেটাও চলে গেল। না, কিন্তু বৃহস্পতি ধরো এই যে সাথে বসে আছে, রাহু যেখানে শুভ, সেখানে এইরকম ভাবে মগজমারিটা হয় কি করে? শোনো, এখানে বৃহস্পতি যদি বাধাটা দেয় যে তুমি ফাটকা লটারি থেকে 2 লাখ পেয়েছো, ওটা তুমি করো না, ওটাকে সঞ্চয় করো, বৃহস্পতি জাগাবে। জাগালেও কি হবে, এখানে তো প্রাবল্য রাহুর আনন্দময় গৃহ, এটা রাহু শক্তিশালী, রাহুর রাজটা বেশি চলবে এখানে। আচ্ছা, মানে আপনাদের মধ্যে ইলুয়েশনটা বেশি চলবে যাদের দ্বিতীয় বৃহস্পতি এবং রাহু বসে এই গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে, তাই তো? আর বৃহস্পতি এখানে দুর্বল, খুব একটা সবল নয়। কেন এটা বৃহস্পতির জায়গা দুর্বল? এই কারণে বলছি, কোনো নিচস্ত নয়। এখানে বৃহস্পতি যে মকর লগ্নের যা জাতক হন, তাদের দ্বাদশপতি, তৃতীয়পতি, মানে উপচয় জায়গাগুলো থেকে বৃহস্পতি গেছেন, কোনো শুভ জায়গা থেকে নবমপতি হয়ে তিনি গেছেন তা নয় কিন্তু। তার মানে তিনি শক্তিহীনভাবে ওখানে বসে আছেন। আচ্ছা আচ্ছা, আমি এই মকর লগ্নে জাতক জাতিকাদের মধ্যে এনাদের যাদের সাথে বিবাহিত জীবনে ঝামেলা টামেলা হয়েছে আর কি, আমি জানি না তাদের গুরুচণ্ডাল দোষ আছে কিনা, আমি সেই জায়গা থেকে বলছি না। নর্মালি দেখেছি যে এরা আর্গুমেন্ট খুব ভালো করতে পারে, প্রশ্ন উত্তর যে জায়গাটা, মানে সামনের মানুষটাকে এমন প্রশ্ন করবে, সামনের মানুষটাকে কিন্তু সেই মানে এ প্যাচ কষার দরকার নেই, এর এটা আছে, মানে নিজের স্বভাব সিদ্ধ আছে মকর লগ্নের বা মকর রাশির, যে এমনই একটা প্রশ্ন করবে তোমাকে, যে প্রশ্নে তুমি উত্তর যদি মিথ্যা দিতে যাও তাহলে তুমি ধরা পড়ে যাবেই যাবে।
ঠিক, এই জায়গা থেকেও এনারা অপ্রিয় হন। তাহলে এই যে বৃহস্পতি এবং রাহু, তুমি কথাবার্তার জায়গাও বললে, তাহলে কি এই ধরনের প্রশ্ন তখন এনাদের মুখ থেকে আরো বেশি বেরোবে? এই যে দ্বিতীয়, যদি হ্যাঁ। কথাবার্তা তো দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরে কি জানো, রাহু হচ্ছে এমন সব কথাবার্তা বলবে না, যে কথাবার্তা অনেকে বলে না যে আকাশের চাঁদ ধরিয়ে দেওয়া। না, তুমি বৃহস্পতিকে বারবার বাদ দিচ্ছ কিসের জন্য? এখানে বৃহস্পতি দুর্বল বলে ভূমিকা নেই, তিনি বাধা দিতে চাইলেও পারবেন না না না, আটকাতে। কিছু তো তার ভালো ভূমিকা হ্যাঁ। থাকবে এখানে তো হ্যাঁ। হ্যাঁ ভালো গুণ বৃহস্পতি থাকে। কথাটা ব্লেন্ড হয়েই তো গুরু চণ্ডাল হচ্ছে। কথাটা বলি, এখানে গুরু চণ্ডালের প্রাধান্য বেশি পায় বলে বারবার বলা হয়েছে গুরু চণ্ডালটা দোষ, নট যোগ। আচ্ছা, কথাটা বুঝতে হবে আগে, গ্রামারে ঢোকো। গুরু চণ্ডালটা যোগ যোগ বলা হয়। গুরু চণ্ডাল কোন জায়গায় ভালো ফল দেয়? কোথাও ভালো ফল দেয় না গুরু চণ্ডাল। খারাপের দিকটাকে কমায় বাড়ায়। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছি। গুরুচণ্ডাল যোগ, কোথাও গুরুচণ্ডাল যোগের জন্য তিনি আইপিএস হয়ে গেলেন, গুরুচণ্ডাল যোগের জন্য তিনি অমুক করে ফেললেন, বিরাট হয়ে গেলেন। কোথাও গুরুচণ্ডাল যোগের জন্য কোনো শুভ দিক সূচিত হয় না। যেটুকু খারাপ সেটা কিছু ক্ষেত্রে রোধ হয় বা প্রশমিত হয়, খারাপটা কম হয় কিন্তু খারাপটা হয়। না, এই জায়গাটা আমি তোমার সাথে পুরোটা আমি একমত হব না। হ্যাঁ বলো। আমি এখন এই প্রসঙ্গটাকে নেব না, এপিসোডের শেষের দিক পর্যন্ত আমি টানবো। আমি শেষে গিয়ে এর কনক্লুশনে আমি উত্তর দেবো তোমার এই ঠিক আছে। এই প্রসঙ্গের। হ্যাঁ। আপনারাও মাথায় রাখুন। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি এবং রাহু ষষ্ঠে বসে আছেন ওনার। ষষ্ঠের জায়গায় রোগ, রিপু, ঋণের জায়গা। ষষ্ঠের জায়গা থেকে এটাও দেখা যায় যে উনি কি কর্ম পাবেন বা কর্মক্ষেত্রের কি সূচনা ওনার মধ্যে আছে, প্রতিভা আছে, সামর্থ্য আছে। আচ্ছা। তাই তো? আমাকে আগে ছয়ের চরিত্রটা জানতে হবে। ক্লিয়ার? ষষ্ঠ ঘরে শুনি। রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি। দ্বিতীয়ত গ্রহ চরিত্রটা জানতে হবে, গ্রহ ওখানে কে কি অবস্থায় থাকেন। এখানে হচ্ছে রাহুর তুঙ্গস্থল, তাইলে রাহু এখানে একটা ভালো ফল দিতে চাইছেন, স্বাভাবিক কথা। কি হবে না, রাহু এখানে যদি উনি চিকিৎসা নিয়ে, কারণ চিকিৎসার জায়গা রোগ, ওখানে যদি চিকিৎসার জায়গায় উনি অবতীর্ণ হন, দুর্ধর্ষ চিকিৎসক হবেন, ভালো সাফল্যের চিকিৎসক হবেন, প্রচুর সফলতা পাবেন চিকিৎসার জায়গায়। উদাহরণ দিচ্ছি, কিন্তু একটি রোগ থাকবে, ওই মরা মানুষটাকেও 3 দিন রেখে পয়সা নেওয়ার প্রবণতা থাকবে আইসিইউতে। সব মরেও তো, তিনি যেরকম ভালো চিকিৎসক, কিন্তু তার মানসিকতাটা কিন্তু সেই ভালোটা ততটা থাকবে না। মিলিয়ে নেবে, বিরাট উকিল হয়, আইন আছে এখানে, বিরাট উকিল হবে, একদম বাস্তব, জজ পর্যন্ত তটস্থ হয়ে দেখবে যে কি করছে, কিন্তু ঘুরে ফিরে প্রবণতাটা কি থাকবে জানো? একদিনে যেন শেষ না হয়, মানে একটা নির্দিষ্ট সময় যেন শেষ না হয়, মক্কেল যেন আমাকে বারবার পয়সা দেয়, আরও দেয়, আরও 6 মাস চলুক, আরও 1 বছর চলুক, এই লোভটা এদের মধ্যে থাকবে। কিন্তু সে ভালো হবে, বড় হবে, কিন্তু সাথে তার বাবু গাধা যেখানে যাবে লেজটা তো ছেড়ে দিয়ে যাবে না। কথাটা বুঝলে? মানে ও যেখানেই যাক তার চরিত্রের কিয়দাংশ সে বহন করে নিয়ে যাবেই। বোঝা গেল জিনিসটা? এখানে যাবে, কিন্তু সে বড় ডাক্তার হবে, বড় উকিল হবে না, প্রফেশনের দিক থেকে ভালো হবে। ওনার শত্রুপক্ষ ওনার সাথে কেমন, বা উনি ওনার শত্রুপক্ষের সাথে কেমন? কেননা শ্বাস যতদিন আছে শরীরে, বাঁশ ততদিন আছে। হ্যাঁ 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 আর বাঁশ থাকা মানে বাঁশিও বাজবে, আবার বাঁশ এদিক ওদিক শরীরে যাবে। তো শত্রুপক্ষের সাথে কি শত্রুপক্ষ জায়গাটা? বুদ্ধিমান ব্যক্তি হবেন। এদের শত্রুপক্ষ বুদ্ধিমান ব্যক্তি হওয়া সত্ত্বেও সবসময় সিদ্ধান্ত গ্রহণে ভুল করবেন বলে এদের কাছে পরাজিত হবেন। আচ্ছা। উনাদের শত্রু বুদ্ধিমান হবেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কম থাকার কারণে সেই সুযোগে এনারা জয়লাভ করবেন। আমি ধরলাম উনি একজন উকিল, লড়াই করছেন, উনার প্রতিপক্ষ তাহলে এখানে শত্রু, আমি ধরে নিয়ে দুপক্ষের লড়াই চলছে। ঠিক ঠিক। দেখবেন এই এমন কিছু বক্তব্য পেশ করছে না, অপোনেন্ট যে উকিল হেজিটেট হয়ে যাচ্ছে, এটা বলবো না ওটা বলবো। এই যে হেজিটেশনটার ফাঁক দিয়ে উনি কিন্তু জয়টাকে ছিনিয়ে আনবেন। আচ্ছা, এটা খুব সুকৌশলী। কিন্তু না, এই যে যেমন ধরো তুমি বললে না যে বারবার লেন্দি প্রসেসের দিকে যাবে আইনত জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি, বা ডাক্তার জায়গা থেকে, কিন্তু ডাক্তার হিসেবে তিনি খুব ভালো, আবার লয়ার হিসেবে তিনি খুব ভালো। মানে যে কেস ধরো সারা কোর্ট চত্বরে কেউ জিততে পারছে না, ইনি হচ্ছেন মানে কেসে জেতার ধন্বন্তরী হিসাবে। হ্যাঁ একদম। আচ্ছা, আমি এটার প্রমাণও পেয়েছি।
আচ্ছা, একদম আমি বলবো না, হ্যাঁ। প্রমাণও পেয়েছি। না না, সেটা ক্লায়েন্টের হ্যাঁ, জীবনের কথা আমরা এখানে একদম নিয়ে আসবো। তুখোড় উকিল। এই এই কোর্টের ইনি হচ্ছেন সবচেয়ে বড় উকিল, তুখোড় উকিল। মানে কি, ইনি ইটকে সোনার ইট বানিয়ে দিতে পারেন, আবার আচ্ছা। সোনার ইটকে মাটির পোড়া ইট বানিয়ে দিতে পারেন, এই দক্ষতা আছে। আচ্ছা। কিন্তু তুমি যখন পৌঁছে যাবে না, তুমি তার শুধু দেখবে, প্রথমে তোমাকে মিষ্টি কথা বলে নিয়ে নিল, তারপর সব উকিলই চেষ্টা করে আমি মক্কেলের কাছ থেকে কিছু নেব, কিন্তু ইনার মধ্যে ওই নেওয়ার প্রবণতাটা অতি অতি আরো অতি এরকম থাকবে। আচ্ছা, যাদের লগ্নে বৃহস্পতি এবং রাহু আছে, আমি ওই মাথা ধরে মানে হাত পা সব ধরে টরে আর যাচ্ছি না, আমি এবার পুরো মাথা ধরছি, লগ্নটাকে ধরছি, পুরো শরীরটাকে ধরছি। লগ্নে গুরু চণ্ডাল দোষ তৈরি হয়েছে, বৃহস্পতি রাহু এক জায়গায় বসে। তো এই ক্ষেত্রে এনার বিবাহিত জীবন, এনার সুখ শান্তি, এনার জীবন সম্পর্কে যে বোধ এবং বুদ্ধি, সেই জায়গাটা কেমন, তুমি এই প্রশ্নগুলোর উত্তর দেবে, সাথে এই ভাবটাকে মাথায় রেখে প্লিজ আমাকে একটু জানিও। কেননা এনাদের জীবনে যে একাকিত্ব, এনারা যে বারংবার, এনার বিশ্বকর্মা, ভাই তুমি ঘর গড়তে দিয়েছি, ঘর গড়া হয়ে গেছে, এই ঘর এবার আমার, তুমি সাইড হয়ে যাও। ঠিক, নিজের সংসারে এ অতিথি, নিজের সংসারে মকর লগ্ন মকর রাশি এ অতিথি, ঠিক। তো সেই জায়গা থেকে একটু মাথায় রেখে আমাকে বলো যে লগ্নে যখন গুরুচণ্ডাল দোষ তৈরি হচ্ছে উনি কি কি ফল পাবেন। আচ্ছা, তুমি একটু ভুল বললে। কি? ওরা মানে লগ্নে থাকলে ও যে পরিবারের কাছে অতিথি নয়, এরা আচ্ছা, কাজের লোক। অতিথি বললে তাকে অনেকটা সম্মান দেওয়া হয়, তাকে রেসপেক্ট করার জন্য চা শরবত ইত্যাদি দিতে হয়। এর সমাধান কি করে হবে? আমি বলি, আচ্ছা। এরা কাজের লোক হিসেবে চলে, মানে পরিবারের মধ্যে এ একটি কাজের লোক। এর সম্মান পাবে না, কাজটা করবে এবং ঘরেও করবে বাইরেও করবে, কিন্তু কাজ যতক্ষণ নেওয়ার আছে তাকে তেল মেরে কথা বলবে, কাজটা শেষ হয়ে গেলে তাকে কেউ জিজ্ঞেস করবে না সে ভালো আছে কি মন্দ আছে, তার কোনটা দরকার না দরকার, কেউ এদের চিন্তা করে না। এইটাকে তারা ডিপেন্ড করতে করতে না একসময় একটা জিনিস বুঝে যায়, আমি কারুর জন্য নেই, কেউ আমার জন্য নয়। এরা সবার জন্য করে, সবার জন্য, কিন্তু একটা উপলব্ধিতে আসবে কোথায়, শেষ মুহূর্তে গিয়া দেখো কি পেলাম, কিচ্ছু পেলাম না। কি পাবে? অপবাদ পাবে, অপযশ পাবে, মানুষের কাছে হীনমন্য হয়ে ফিরে আসতে হবে ওকে। এবং সেখান থেকে তো ক্রোধ হবেই। হ্যাঁ, এবারে রাগ তো বাড়বে শরীরে, কারণ ক্রোধ তো হবেই দাদা। শোনো, রাগে কারা বলো তো? একটা জিনিস কোনোদিন বুঝেছ, গুরুচণ্ডালী তো রাগ বাড়ায়, কিন্তু এদের ব্যক্তিগত একটা দেখবে এখানে গুরুচণ্ডালী, এদের রাগটা আরো প্রখর রাগ হবে। মানে এদের রাগের প্রকৃতিটা কেমন, মানে কেন ভেতরে বাইরে আবার প্রকাশ করতে পারবে না এরা অত সহজে। মানে একে তো মকর হচ্ছে শনির একটা প্রভাব থাকবে, হ্যাঁ, এরা ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসবে, বলতে পারবে না। এই কারণে না, এদের চরিত্রটাই এমন, ভগবান যেন একে সৃষ্টি করেছেন সয়ে নেওয়ার জন্য, এদের সহনশীলতা দিয়েছেন এত, সয়ে নিতে হবে একে, প্রচুর সইতে পারে এরা। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি একটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এদের এই লগ্নে যখন গুরুচণ্ডাল দোষ তৈরি হচ্ছে, হ্যাঁ, জীবনের টাকা পয়সার মুখ দেখবে কবে, সফলতা দেখবে কবে, বাকি অতি সফলতা বা অতি সুখ ইত্যাদি ইত্যাদি, ওটা আপনার কাছে সিরিয়াল সিনেমার মতো, যেগুলো আপনার জীবনে ঘটবে আমরা তো বলছি, ওই ঘটবে। অন্তত নিজের পকেটে পয়সা থাকবে, অন্তত নিজের একটা, চাই ঘর বাড়ি হোক বা একটা ভাড়ার ঘর হোক, নিজের একটা থাকার জায়গা, আমি মিনিমাম বলছি যে মানে থাকবে মিনিমাম নিজের জন্য কিছু একটা 4 হাত জায়গা, সেটা কবে হবে? ও দশা অন্তর্দশা দেখতে হবে, কারণ এখানে তুমি যেটা চাইছো, চতুর্থ থেকে ঘর বিবেচনা করা হবে, দশম থেকে কর্ম বিবেচনা করা হবে, একাদশ থেকে লাভ বিবেচনা করা হবে, লগ্ন থেকে তার শরীর, তার আচার আচরণ ব্যবহার, এখান থেকে তো আমি তার ঘর বিবেচনা করতে পারবো না, জন্মছক লাগবে, জন্মছক লাগবে। এবারে এই ধরো পঞ্চম শিক্ষা, কিরকম শিক্ষা হবে, আমি একটা কথা বলতে পারি জোর গলায় এখানে, বলো। এদের সাধারণত পঞ্চমে যদি হয়ে যায় এই গুরুচণ্ডালী, কী হবে জানো, শিক্ষকদের সাথে এদের বনিবনার অভাব ঘটবে। পঞ্চমে গুরুচণ্ডাল? হ্যাঁ। আচ্ছা। পড়াশোনার ক্ষেত্রে, আচ্ছা। উচ্চ শিক্ষাটার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে? প্রেমের ক্ষেত্রেও বলছি, গুরুজনের দ্বারা বাধাগ্রস্ত হবে এরা। গুরুজনকে মানে এরা শ্যুট করবে না, গুরুজন এদের শ্যুট করবে না, গুরু এদের শ্যুট করবে না।
পড়াশোনা করতে যাচ্ছে, পড়ছে, সবই ঠিক আছে, শিক্ষকের সাথে প্রফেসরের সাথে মনোমালিন্য থাকবে, পছন্দ হবে না, শিক্ষক উনাকে পছন্দ করবেন না ওদের আচরণের জন্য। কি আচরণ করছেন উনি? ওর যে কোনো আচরণ, গুরুচণ্ডালী আছে মানে রাগ ক্রোধ, একটা মুখের ওপর ট্যাপর ট্যাপর কথা বলে দেওয়া, রাহু আছে, বোঝা গেল? এমন কিছু ব্যাপার জিজ্ঞেস করবে যার কোনো অর্থ নেই, জিজ্ঞেস করবে, এমন কিছু কথা বলে ফেলবে, গুরু মনে করবেন আমি অসম্মানিত বোধ করছি ছেলেটির দ্বারা। দেখুন, আমি এই জায়গাটা মানব না। হ্যাঁ বলো। আমি এই জায়গাটায় মানব না। যার পঞ্চমে এই বৃহস্পতি এবং রাহু বসে আছে, হ্যাঁ পঞ্চমের সে তো ফলটা তো বৃহস্পতি সেক্ষেত্রে দেবে তাকে। ও এমন কিছু প্রশ্ন করবে না যেটা ওর যিনি গুরুজি, যিনি ওর শিক্ষক, তিনি হয়তো তার জীবনে ওই অবস্থায় তিনি প্রথমবার ওই প্রশ্নটাই শুনেছেন। বলো। এনাদের থট প্রসেসের মধ্যে, এনাদের চিন্তা চেতনার মধ্যে যতটা গভীরভাবে এরা যেতে পারে, এদের তো ওভার থিঙ্কিং হয়, তাই না? আর যে মানুষটা জীবনে এত বাধা পাচ্ছে, যার জীবনে না পাওয়ার জায়গাটা এত বেশি, যাকে লড়াই করে নিতে হয়, ঠিক আছে, তো তুমি তার ডেপথ অফ, তার যে জীবন সম্পর্কে যে নলেজ, তার ডেপথ আলাদা হতে পারে। তার সাথে রাহু বসে আছে ওখানে বৃহস্পতির সাথে পঞ্চমে, সে মগজমারি করবে, মেয়েদের দিকে ছুটবে, মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে, মেয়ে হলে ছেলে নাচাবে, ইত্যাদি ইত্যাদি করবে, সে করতেই পারে, সেগুলো যাবে। এদের তো মনে হবে যে ভাই এই যে পড়াশোনা চলছে, যেটা আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। না, আমি ছোট করেই বলছি, লাস্ট প্রসঙ্গ আমার, যার পঞ্চমে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, সে বলে এসব পড়াশোনা দিয়ে কি হবে? আসল পড়াশোনা তো জীবন থেকে শিক্ষা নেওয়া। এবার তুমি কি উত্তর দেবে? আমি বলি শোনো, তুমি ভালো সঙ্গীতজ্ঞ মানে ভালো শিল্পী, সঙ্গীত শিল্পী নয়, কথাটাকে ভাইটালি নাও। কি ভালো সঙ্গীতজ্ঞ মানে? তুমি ভালো সঙ্গীতজ্ঞ হতে পারো, তার মানে ভালো শিল্পী তুমি, মানে এটা কি বুঝলাম না। বুঝলে না তো? হ্যাঁ। সঙ্গীতের জ্ঞান, তাল, মাত্রা, তোমার যে বললে না, এটা তো খুব ডেপথে যায়, কিন্তু তার বহিঃপ্রকাশ হয় কোথায়? মানুষ গানটা শোনে তো, শোনাটা কোত্থেকে আসে? কণ্ঠ, মুখ ইত্যাদি থেকে আসে তো, নাকি? এবারে চিন্তা করবে, তোমার মধ্যে ডেপথ আছে, প্রচুর জ্ঞান, সুরকার তুমি বিরাট, তুমি ভালো সুরকার মানে গানের সম্বন্ধে তুমি অনেকটা জানো। একটা শিল্পী তো অতটা জানে না, সে গাইতে জানে, কথাটা বুঝবে। এবারে দেখা গেল তিনি গভীর জ্ঞানী গানের, কণ্ঠস্বরটা কাকের মতো, বা কণ্ঠস্বর ভালো হলেও সে সেটা মানে এক্সিকিউশনটা হচ্ছে না ঠিক। ভালো প্রশ্ন, ভাইটাল, খুব সুন্দর গভীর তত্ত্বের প্রশ্ন করছে, প্রশ্ন করার যে সিস্টেমটা, সেটা এদের খারাপ। যার জন্য উনি যে বললাম না, শিক্ষকেদের সঙ্গে মনোপুত হবে না, ওদের হয়তো খুব জ্ঞানটা জানতে চাইছে, কিন্তু জানার ধারাটা খারাপ, জানতে চাওয়ার যে ভঙ্গিমাটা খারাপ। বুঝতে পারলাম কোন জায়গাটায় ডিফারেন্সটা। আচ্ছা আচ্ছা, না তুমি একদম পুরো আমাকে ক্লিয়ার করতে পেরেছো। আচ্ছা আচ্ছা, চলো আরেকটা জায়গা তোমাকে দিই, যেখানে তো তোমাকে আমি, চলো দশম জায়গা, হ্যাঁ, কাজের জায়গায় গুরুচণ্ডাল দোষ তৈরি হলো, হ্যাঁ, মকর লগ্নের জাতক জাতিকা, হ্যাঁ, আমার দুটো প্রশ্ন, হ্যাঁ, রাহুর জন্য একটা প্রশ্ন আর বৃহস্পতির জন্য একটা প্রশ্ন। কাজের জায়গায় উনি কেমন হবেন রাহুর দৃষ্টিভঙ্গিতে আর বৃহস্পতির দৃষ্টিভঙ্গিতে? প্রথমেই বলতে হবে তোমাকে, তুমি যেহেতু মকর নিয়ে আলোচনা করছো, আগে রাশির চরিত্রটাকে মাথায় রেখে উত্তর দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এরা কিন্তু তোমার উত্তর ওনার সাথে মিলে গেলে ওনারা যোগাযোগ করবেন, ওনারা প্রচন্ড পরিশ্রম করবেন ন্যায় নিষ্ঠার সাথে, হ্যাঁ, শারীরিক বল প্রয়োগ করে, রাহু যেহেতু আছে, তাইলে করার সত্ত্বেও ওনারা কিন্তু তার যে কাজটা দেখেন, কে যে কোনো বস্তু, তাদের মনোরঞ্জন করতে পারবেন না, মনোপুত হয়ে উঠতে পারবেন না। কেন? কোয়ালিটিতে ডিফেক্ট? আবার বলছি তার কারণটা হচ্ছে গুরুচণ্ডাল। কোয়ালিটি কোয়ান্টিটি, আমি তো বলছি মনোনিবেশ করে কাজ করেন, যথেষ্ট দক্ষতার সাথে কাজ করেন, সব কিছু ঠিক আছে। গ্রহগত কারণে, ওনাদের ব্যক্তিগত দোষ নয়, গ্রহগত কারণে, যেহেতু বৃহস্পতি হচ্ছে বস, বোঝায় বসের চোখে তিনি খারাপ। সোজা কথা, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটা শুক্রের ঘর, বৃহস্পতি এখানে অলরেডি ভালো ফল দেন না, অতএব এক্ষেত্রে বৃহস্পতি বস, এই জায়গায় বৃহস্পতি ভালো হবেন না, বসের সাথে বনিবনার অভাব, প্রমোশন আটকাবে, ইনক্রিমেন্ট হবে না, স্যালারি বাড়বে না, প্লেস চেঞ্জ হবে না। মানে অনেকে চায় তো আমি এখান থেকে একই কোম্পানি, এখানে আছে ওখানে আছে, আমি এখানটায় ওখানে যাব, বস এগুলোর কলমটা লাগে, কিন্তু
যে কোনো জায়গায় হ্যাঁ, রেকমেন্ডেশন একটা লাগে। লাগে। না, আমার 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 একটা জিনিস যেটা এক্ষেত্রে আমার ফিল হচ্ছে সেটা হচ্ছে যে, আচ্ছা, অনেক সময় আমরা দেখবে কোথাও বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বা কোথাও একটা, হ্যাঁ সেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার আশেপাশে আরো ধর 3-4 জন দাঁড়িয়ে আছে। একটা লোক এলো যাকে দেখে আমার মনের ভেতর কেমন যেন আর মনে হলো, আমি একটু সরে গেলাম। বেশভূষা খুব সুন্দর, ঠিক আছে। আবার এদিক থেকে আরেকটা লোক এলো, তাকে দেখে আমি সরলাম না। সে হয়তো আরো কুৎসিত কদাকার দেখতে বা ইত্যাদি ইত্যাদি। এখন ঘটনা হচ্ছে যে মানে ইনার একটা ভাইব এই রাহু আর বৃহস্পতির গুরুচণ্ডালের ফলে আপনি ভাই কিছু করুন আর না করুন, আপনার ইনার ভাইবের জায়গা থেকে তার ইনার ভাইবের জায়গা থেকে এ যেন ভাগ্য বিড়ম্বনারই একটা জায়গা। গুরুচণ্ডাল ওটাই। আমি এক্ষেত্রে একটা কথা বলতে পারি, চায় আপনি যেখানেই যে কর্ম করুন না কেন, নিজের জন্য যে কর্ম করছেন, যদি সেলফ মেড প্রফেশনে থাকেন তাহলে সেখানে আপনি সীমাহীনভাবে করুন। আর বাইরে যখন কোথাও কর্ম করছেন বা কাউকে হেল্প করতে যাচ্ছেন, সীমার মধ্যে থাকুন। করেও যেটা পাবেন সেটা হচ্ছে ঘন্টা। ওই অধিক দুধ খাইলে অম্বল হয়, দুধ না উপাদেয়। না, এনার ক্ষেত্রে তো অধিকই সব, হ্যাঁ। মানে এই যে 1 চামচ দিলেও অধিক আর 10 লিটার দিয়ে দিলেও অধিক এই ক্ষেত্রে, ঠিক আছে। এক কথায় ওনারা খুব চেষ্টা করুন। হুম আমি যেটা বলবো, হুম বৃহস্পতির গুণাবলীটাকে হ্যাঁ, রপ্ত করার। আমি ক্লোজিংয়ে যাব। আমি তার আগে একটা জিনিস তোমার কাছে জানবো। ধরো সপ্তমে বৃহস্পতি এবং রাহু একত্রে বসে আছে, বিবাহিত যে জীবন, দেখো আজকের সময়ে বিবাহিত জীবনের জায়গাটা খানিকটা সার্কাসের মতো হয়ে গেছে। আর এমনিতে মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন যে একদম মানে সোনায় স্বর্গ সোনায় সোহাগা, আমি দেখিনি আজ পর্যন্ত, আর কি আজ পর্যন্ত দেখিনি। মানে প্রথম বিবাহ, মানে তাকে যে যন্ত্রণা ইমোশনালি মুচড়ে না দিয়েছে এমন জন্মছক আমার কাছে এখনো পর্যন্ত আসেনি, আমাদের কাছে আসেনি, ঠিক আছে। বৃহস্পতি এবং রাহু যখন সপ্তমে আছে জাতক জাতিকার নিজের, তিনি তার বিবাহিত জীবনে তার পার্টনারকে কেমন রূপে পাবেন বা কেমন পার্টনার তার ভাগ্যে জুটবে? আচ্ছা, সব কিছু ভালো হবে, প্রত্যহ উচ্চস্তরে চিৎকার করবেন দুজনেই? আর তুমি আবার বললে উনি কেন করবেন? উনার তো একটু জোরে জোরে বলো। লগ্নে তো নেই, হ্যাঁ সপ্তমে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সপ্তম মানে কি? পার্টনার। বাট ওখানে বৃহস্পতির উচ্চ জায়গা, বৃহস্পতির একটা পাওয়ার আছে। রাহু কিন্তু তার চরিত্রটা হারাবেন না, কথা বুঝলে? চিৎকার চেঁচামেচি সব কিছুই হবে, তারপর আবার কিছুটা শান্ত হবে। অর্থাৎ বৈবাহিক জীবনটা কীরকম হবে জানো? অশান্তির পর অনেক দূর গিয়ে শান্তি দেখা যায়। এখানে যদি সপ্তমে যদি থেকে যায় না, নিত্য নৈমিত্তিক একটা ঝগড়া হয় দিনের বেলা, ঠিক দেখবে সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওরা ভুলে যায়। মানে রোজই সেই সকালবেলা উঠে যুদ্ধ হলো, হ্যাঁ। বা সকালবেলা রাত্রিবেলা যাই হোক না কেন, রোজই মোটামুটি যুদ্ধ হবে, আবার রোজই মোটামুটি আবার চুমু খাওয়াখাই হচ্ছে আর কি। প্রত্যেক সময়ে ঝগড়া, প্রত্যেক সময়। কথাটা কি জানো? এই যে স্বাভাবিক, তোমার ভালোর জন্য খেতে আসো গো, বলা যায় তো। আচ্ছা, তোমাকে আমি ধরো তোমার স্ত্রী, এই শুনছো, খাবে এসো, একটা চরিত্র, এটা হচ্ছে বৃহস্পতির চরিত্র। আবার এটাকে উল্টা রাহুর চরিত্রের কথা বলছি। এই বাবু, তোর বাবাকে বলতো বেলা 10টা বেজে গেল, সে অফিসে যাবে, খাবে না, তার জন্য থালা নিয়ে বসে থাকতে হবে নাকি? তুমি কিন্তু তার উত্তরে 4টা বলবে তো, আরে বাবা দেখছো তো আমি লুঙ্গিটা ছেড়ে প্যান্টটা পরছি, তারপর তো গিয়ে খাবো, আমি কি ভেজা গায়ে বসে খাবো? ও তুমি কি খাবে দিয়ে বলবে আমার অমুকটা নেই তো শুকটা নেই, ব্যাগটা গুছিয়ে দাও নি, এই করে চিৎকারটা শুরু হলো। অথচ চিৎকারের বেশ অন্তঃসত্ত্বা তোমার ভালোর জন্য। তুমি যাতে টাইমে খাও, টাইমে অফিসে যাও, এটার জন্য। শেষে দুজন যখন সন্ধ্যার সময়, আমি একটা কথা বলছি, মানে কিছুক্ষণ পর একত্রিত হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে তুমিও বুঝছো যে এ তো আমার ভালোর জন্য করে, শরবত গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, চিৎকার করবে খাওয়ার জন্য, অথচ শরবত গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছে। রাহুটা হচ্ছে চিৎকার আর বৃহস্পতিটা হচ্ছে শরবতের গ্লাস। আমি একটা উদাহরণ দিই। বুঝতে পেরেছি। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দেব। আর যে প্রশ্নের উত্তরটা, যে যুক্তির উত্তরটা থেমে গেছিল, 30 সেকেন্ড আমি বলবো, 30 সেকেন্ড তোমার কাছে সময়। অনেক সময় আমরা পৌঁছে গেছি এপিসোডে। যেটা ছিল না যে ওই
কিভাবে জীবনের দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে গেছে ইত্যাদি 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 এরকম একটা কিছু একটা প্রসঙ্গ না না ছিল। না না পঞ্চমের কথাটা নিয়ে গুলিয়ে গেছিল যে তুমি বলবে শেষের প্রশ্ন নিব মনে হয় যে হ্যাঁ। এরা গুরুর সাথে যে গভীর ফাইট সেটা উত্তরটা হয়ে গেছে দেওয়া। না, উত্তর তুমি সেটা দিয়ে চলে গেছো, হ্যাঁ। উত্তরটা কিছুটা, কিন্তু আমার যে কনসেপ্ট ওই জায়গাটায় যেটা ছিল সেটা হচ্ছে যে রাহু এবং বৃহস্পতির এই যে জায়গাটা নিয়ে যতই হোক না কেন জীবন সায়ান্নে গিয়ে আপনি খুব ভালো করেই জানেন যে আপনাকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, ওই একলাই আপনাকে চলতে হবে। এবং যতগুলো রাশি লগ্ন আছে, 12টি যে রাশি লগ্ন আছে তাদের মধ্যে যদি মানে কেউ যদি একদম দগদগে জ্ঞান যদি কেউ আহরণ করতে পারে এই জীবন থেকে, আর এক জীবনে যদি কেউ একাধিক জীবনের অনুভব সংগ্রহ করতে পারে, সেটা আপনিই পারেন। আর আপনার জন্য সেই জায়গাটা দেওয়া হয়েছে। তবে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি ইত্যাদি এই যে বিষয়টা যেখানে আপনার ঝামেলা চলছে, সেই জায়গাটাও কিন্তু পরিপূর্ণ হতে হবে, নইলে অতৃপ্ত আত্মা হয়ে আপনি ভটকে বেড়াবেন। আর সেই কারণেই জ্যোতিষবিদ্যাটাকেও তৈরি করা হয়েছে। আপনাকে আপনার জীবনের সত্যটা জেনে কোথায় কতটা স্টেপ নেবেন, কি নেবেন না নেবেন, সেটা জেনে বুঝে এগোতে হবে। আর সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আছে, আপনি যোগাযোগ করুন। ফিজ অবশ্যই লাগবে, বিনামূল্যের কোনো গল্প নেই, সত্যি গল্প নেই বিনামূল্যের। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। বেশ কিছু জায়গায় আপনাদের প্রতিকারও প্রয়োজন আছে। আমি জেলখানা ইত্যাদি ইত্যাদির ওই প্রসঙ্গ গেলাম না, কেননা একে গুরু চণ্ডাল নিয়ে বলছি, তারপরে আবার ওই জেলখানার কথা বললে শনি ইত্যাদি ইত্যাদি আছে, তো ওই এদিকেও কিন্তু জায়গা আছে, ঘুষ ফুস নেওয়া হ্যান ত্যান এইসব সব গল্প আছে। বহু মগজমারি করাবে গুরু চণ্ডাল। ধর্মের পথেই আপনাকে যেতে হবে, আপনার নিজের ধর্ম আপনাকে নিজেকে খুঁজতে হবে। এবং গুরুর সাথে পঞ্চমের জায়গায় যে ডিবেটের যে জায়গাটা, এই জায়গাটাতে যেটা হবে, উনি নিজের জীবন থেকেই শিখতে বেশি ভালোবাসেন এবং সেই শিক্ষাই ওনার নিজের ভেতর থেকে শতই শাস্ত্র উৎপাদন করবে, ওনার সফলতার সিঁড়ি ওনার ভেতর থেকেই তৈরি করবে। এবং সেই সিঁড়িতে চললেই পরে উনি কিন্তু সফলতা পাবেন, আত্ম উপলব্ধি পাবেন। আমার এইটুকুই বক্তব্য ছিল। একদম ঠিক কথা। আমি শুধু বলবো গুরুচণ্ডাল এমন একটা যোগ, ভালো কোথাও দেয় না, খারাপটাকে অনেক সময় বৃহস্পতির প্রকোপে কম হয়। আচ্ছা, এবারে যেরকম আমরা এক একটা ঘর নিয়ে যদি আলোচনা করার তো সময় নেই, সুযোগ নেই। আমাদের এই আলোচনা দেখতে থাকেন যদি ওনারা বুঝতে পারবেন যে আজকে ধরুন একটু দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ এগুলো নিয়ে আলোচনা হলো, কিন্তু অষ্টম, দ্বাদশ এর আরও তো 5খানা 10খানা ঘর বাকি থাকছে। আপনারা দেখতে থাকুন, দিলে বুঝে যাবেন যে এই গুরুচণ্ডাল কি ফলাদেশ দেয় হ্যাঁ 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 হ্যাঁ, এই কয়েকটা ঘর নিয়ে এতটা সময় চলে গেল। যাই হোক, যদিও আপনার জন্ম লগ্ন যেখানে, সেখানে আরও প্রায় 7টা গ্রহ বাকি থেকে যাচ্ছে, তো সেদিক থেকে ফল কিন্তু আলাদা হবে। সঠিক জানতে গেলে আপনার নিজের জীবনের জন্মছকটা দেখাতে হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা এই চ্যানেলে আছে অডিও সিরিজ, আপনি অবশ্যই শুনুন। বাকি আগামী এপিসোডে দেখা হচ্ছে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেল, 2 লাখ কবে পেরোবে? 1,28,000 না কততে পড়ে আছে। এ তো 2 লাখ পেরোনোর জায়গা তো আপনাদেরকেই করতে হবে। সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।